সম্মানিত সমাগত রাষ্ট্রবিজ্ঞানীবৃন্দ, সুধীবৃন্দ, আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ দিয়ে স্বাগত জানিয়ে কথা শুরু করি। এবং সেই সাথে এই দ্বিতীয় স্বাধীনতার জন্য আমরা এভাবে বলি, এক সাগর রক্তের বিনিময়ে হাজার হাজার শহীদ হয়। আমরা বলি হাজার এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আন্দোলন। এটাও যেন এক সাগর রক্ত, যে সংখ্যাটি আপনারা উল্লেখ করছেন বিভিন্ন সূত্র থেকে, তা সেই এক সাগরেরই নমুনা পেশ করে। তাদের ত্যাগের প্রতি, তাদের মর্যাদার প্রতি সালাম জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে কথা শুরু করি। রাষ্ট্রবিজ্ঞানী জিলুর আর খান রাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে একটা গ্রন্থ রচনা করেছিলেন। তার নাম ছিল ক্রাইসিস টু ক্রাইসিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা কঠিন তাৎপর্যের বিষয় যে সেই যে রাষ্ট্রীয় ক্রাইসিস মার্শাল্লাহ টু মার্শাল্লাহ থেকে আমরা কখনো এই বিগত অর্ধ শতাব্দীতে মুক্ত হতে পারলাম না। এখানেও এই মুহূর্তেও আমাদের সেনাবাহিনীকে প্রকারান্তরে হস্তক্ষেপ করতে হয়েছে। প্রকারান্তরে শক্তি প্রয়োগের বিষয়টিকে না বলতে হয়েছে বলেই শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে। তাহলে পরে আমাদের প্রশ্ন হলো এই যে এই ক্রাইসিস সলভ করার জন্য, এই ক্রাইসিসকে কন্টেইন করার জন্য, এই ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য রাজনীতিবিদরা কোনো সময় কোনোভাবেই রোল প্লে করতে পারেনি। আপনারা সবাই জানেন পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। সেই আর্ট অফ কম্প্রোমাইজ থেকে উঠে এসে পলিটিক্স হয়ে দাঁড়িয়েছে আর্ট অফ কম্পালশন, শক্তি প্রয়োগের মাদমত্ততা। 1971 সালে যখন স্বাধীনতা অর্জন করি আমরা, তখন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ একটা মহা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে, রাষ্ট্র জাতি গঠনের বড় পরিকল্পনা নিয়ে যে জাতিকে অগ্রসর হওয়ার কথা ছিল, সেটি না হয়ে আবার সেই রাজনীতিকদের ফেইলিউর বা কম্পালশন আমরা লক্ষ্য করেন। বলা হয় তাকে, তিনি জাতির পিতা বলে দাবি করেন। তিনি 23 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তার অসমাপ্ত আত্মজীবনী আমরা যারা পাঠ করেছি সেখানেও তার সেই নমুনা আছে। কিন্তু আমরা কি দেখলাম 1972 সালে 1971 সালের ক্ষমতা গ্রহণের পর থেকে এই দীর্ঘ বছরগুলোতে আওয়ামী লীগের প্রাথমিক সময় তারা দেশকে শাসন করেছে। কথা ছিল জাতীয় সরকার হওয়ার, মামলা ভাসানী সহ সবাই বলেছিলেন যে যেহেতু জাতি এক সাগর রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সকল মানুষের, সকল হিন্দু ধর্ম বৌদ্ধ সব মানুষের, সব নৃতাত্ত্বিক গোষ্ঠীর সমতল অসমতল সব মানুষের রক্তে যেহেতু স্বাধীনতা অর্জিত হয়েছে, সবাই মিলে একটি জাতীয় সরকারের মধ্যে আমরা পথ রচনা করি। কিন্তু তিনি বললেন, তিনি তো ওইভাবেই বলতেন, আমি বললাম। এই আমিত্বের অহংকার থেকে কখনোই আওয়ামী লীগ সরে আসতে পারেনি। সেই 72 থেকে 75 পর্যন্ত যে ঘটনাগুলি আপনারা লক্ষ্য করেছেন, সেখানে সবসময় এই আমিত্ব শাসন করেছে। অবশেষে বাকশালের মাধ্যমে এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এই কথা উচ্চারিত হয়ে সেই স্বাধীনতা বিলীন হয়ে গেছে। এবং অনিবার্যভাবেই একটি সেনা সরকার আমাদেরকে আমি বলবো ত্রাণকর্তা হিসেবেই আবির্ভূত হয়েছে। আবার একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, অগ্রহণযোগ্য সামরিক শাসন
সব মানুষের কাছে, সব নাগরিকের কাছে। কিন্তু কষ্টের কথা এই 1958 সালে বা 1969 সালে এবং 1975 সালে, 1981 সালে, এবারে ওই 1/11-এ যখনই সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে, তখনই সেনাবাহিনীর হস্তক্ষেপের মতো তৈরি করে দিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং আমাদের রক্ষাকর্তা হিসাবে সেনাবাহিনী আবির্ভূত হয়েছে। 1975 সালে ঘটনাবলীর পর আমরা একটা নিপাত নিষিদ্ধ ঘটনা দেখলাম। একজন জেনারেল, যিনি আমরা বলি যে তাদের জেনারেলদের রক্তে মাংসে অস্থি মজ্জায় তো গণতন্ত্রে থাকার কথা নয়, কিন্তু আমি এই কথাটা ব্যবহার করে নিপাত নিষিদ্ধ একটি ঘটনা। জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র দিলেন, এবং এই গণতন্ত্রের সুবাতাসের একটি সুযোগ নিয়ে শেখ হাসিনা ক্ষমতায়, বাংলাদেশে জিয়াউর রহমানের অনুগ্রহে ক্ষমতায় আসলেন, মানে বাংলাদেশে আসলেন, এবং প্রকারান্তরে বাংলাদেশের মানুষের মধ্যে ক্রমশ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অবশেষে একে একে একটি ষড়যন্ত্রের ফলে এই ক্ষমতায় আসীন হলেন। আমি দুঃখের সাথে বলি, আমাকে ক্ষমা করবেন এই কথা বলার জন্য, যে আজকে এই অবস্থার জন্য আমাদের রাজনীতিবিদরা, আমাদের ন্যাশনালিস্টরা অথবা ইসলামিস্টরা কোনো অংশই দায়ী নয়, কোনো অংশে কম দায়ী নয়। 1996 সালে যখন প্রথমবারের মতো শেখ হাসিনা জয়লাভ করে, সে জয়লাভের পিছনে জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির বিভাজনই দায়ী ছিল।